কিন্তু আমি মাকে এইচএস এর পরে বলেছি যে আমি আইইউতে ড্রামা নিয়ে পড়তে চাই। তো আমি ব্লগিং দেখতাম আগে, তো ওই ফুড ব্লগিং ব্যবসা করা না দেখি কেন ফুড ব্লগিং এর মধ্যে এরকম পার্টির খিদে পেয়ে দেয়। বৌমা পছন্দ হলো ছেলের জন্য? আমি যদি বিরিয়ানির দোকান নিয়ে বলবো আমার নাম ইটালিয়ান দাদা, হ্যাঁ আমি ইটালিয়ান ভাই, আমার মায়ের নাম ইটালিয়ান কাকিমা। আর দিয়েছে একটা তাওয়া, খুব বাড়ি ওটা বাবা, ওটা গ্যাসে দিয়ে আমি বসিয়ে গরম করি একটা সিলিন্ডার ঘন্টা। নমস্কার, স্বাগত সবাইকে আমার এই নতুন চ্যানেলে। আর আজকে আমার সাথে এসছে একজন বিশিষ্ট অতিথি, যার রিলস আর ইনস্টাগ্রামে ছড়াছড়ি এখন। মানে সে নিজের মা সাজে না, বাট মাকে নিয়ে ভিডিও করে। মানে অর্গানিক ভাবে যে গ্রো করাটা, যেটা ইনস্টাগ্রামে কিছুদিনের মধ্যে গ্রো করেছে, সেটা খুব রেয়ার পাওয়া যাচ্ছে এখন। তাই জন্যই প্লিজ ওয়েলকাম জয় দাস আর কাকিমাকে। কুমন দাস। নমস্কার 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 নমস্কার। ওয়েলকাম জয় দাস। থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ। তো কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আর তোমার ভিডিও আমি বারবার দেখি, লুকই বারবার করে। সো কেমন চলছে জীবন এখন, জীবন বাইরে হওয়ার আগে আর পরে? এখন আমার ভালোই লাগছে। কি ভালো লাগছে, মানে কি আলাদা কি লাগছে আগের থেকে এখন কি লাগছে আলাদা? আগের থেকে এখন আমি এদিক ওদিক যেতে পারছি বিভিন্ন জায়গায়। তাও তো বলছি ঘুরতে যায়নি এখন ছেলে। না না, কিন্তু আপনার ভেতরেই বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি। ফাইনালি অদ্ভুত বিষয় যে মা সবাই এখন শিখতে পারছে, মা যেটা ভালো লাগছে। হ্যাঁ মা রিসেন্ট দুর্গাপুজোতে ঘুরতে টুরতে বেরিয়েছে, ঠাকুর দেখতে গিয়েছিলাম, অনেকটা আমার সবাই সেলফি তুলেছি। মায়ের এটা ভাবে কি করছে আমার। আমার খুব ভালো লেগেছে আচ্ছা, শুধু তোমার সাথে না ছেলের সাথেও? সেই আমি আর মাকে সেদিন ট্রেনে করে আমি বাড়ি যাচ্ছিলাম, হ্যাঁ তখন আমাকে অনেকজন দেখেছে ট্রেনে, এসে কাছে এসে তারা জিজ্ঞেস করছে যে আপনি ইনস্টাগ্রাম করেন? আমি বললাম হ্যাঁ করি তো। কথা বৌমা পছন্দ হলো ছেলের জন্য? না সেই জন্য আমার সঙ্গে কথা কোনো মেয়ে এসে কোনো ছবি টবি তুলছে না, না কিছু আবদার করছে না? না। তো তোমার কেমন লাগছে এবার? আমার তো খুব ভালো লাগছে, তো আমাদের সুন্দর সাজানো গোছানো হয়েছে, ভালো লাগছে। আমার এটা প্রথম পডকাস্ট। পডকাস্ট সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। মানে আমি তো অত বড় সড়ো তো না পডকাস্টে আসার মতো, তাও দেখেছি দয়া তো হ্যাঁ তোর কি ভালো লাগছে না? আর আর এখন আর কি প্ল্যান আছে? মানে রিলস ইনস্টাগ্রাম ছাড়া তো আমি ইউটিউবে দেখছিলাম না কিছু। না ইউটিউব আমি করবো, শুরু করবো আমি। আসলে আমার না মানে আমি ফেসবুক পেজটা সম্প্রতি খুলেছি। আচ্ছা ফেসবুক পেজটা খুলেছি হবে তাও মোটামুটি ধরে রাখি 1 মাস হয়েছে, একদমই কম ফলোয়ার্স, বুঝলে তো? হ্যাঁ এবার আমি ইনস্টাগ্রামটাই বেস্ট প্রোফাইল এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি, মানে এটার উপরে আমি সব কাজ করি আর কি। ইউটিউবটাও খুব তারা মানে একটা বড় সড়ো তো জায়গা আর কি ওটা, তো ভাবছি করবো। সেট আপ করতে হবে। তো করবো আর 10 দিনের মতো ইন্টারভিউ আসবো। আর ব্লগিং ভালো লাগছে এখন। ব্লগিং আমি না সত্যি করে দেখি একদমই না। আমি ব্লগিং দেখতাম আগে, তো ওই ফুড ব্লগিং ব্যবসা করা না দেখি কেন ফুড ব্লগিং এর মধ্যে এরকম পার্টির খিদে পেয়ে দেয়। রাত্রিবেলা পর 3টের সময় ইনসমনিয়া তো আমাদের জেনারেশন হয় আবার সবার খুঁজি, তো তবু বাবা বিরিয়ানি যাচ্ছে, আবার মোমো দেখাচ্ছে, আবার এটা যাচ্ছে, আর খেয়ে বেয়ে দেয় বাবা। আর তারপরে এখন তো সবাই ব্লগার, প্লাস বিরিয়ানি এখন সব ঘরে ঘরে সবাই সবাই সবার হইতে সবাই গড়ি গোশের ঘি ডালা হচ্ছে। ঐতিহাসিক ঘটনা। না এখন আমার আমি যদি বিরিয়ানির দোকান নিয়ে বলবো আমার নাম ইটালিয়ান দাদা, হ্যাঁ আমি ইটালিয়ান ভাই, আমার মায়ের নাম ইটালিয়ান কাকিমা। চলে গেল একটা হ্যাঁ কিছু। ওই ব্লগিংটা খুব মানে খুব ইজি হয়ে গেছে। ইজি না চিপা ব্যাপার। নিবা আর সবার হাতে ফোন আছে, সবাই এখন দৌড়াচ্ছে। সে ক্যামেরা কিছু অ্যাক্সেস করতে পারে না, একটা মাইক চালাতে পারে না, কিছু করতে পারে না, তো সেমনি কোনো সেন্স নেই, লাইটের সেন্স চলে যাবে এখন বেশ। হবে কাজ হয় না। আর কি আছে ফুড ব্লগের কি এত রাত কেন? আর ডলার আরে দেখো আমার না ফুড ব্লগার কি না, আমার সবার অনেক কার্টেন ক্রিয়েটার কিন্তু কাজ আছে। আমি নিজেকে কাজ আমি নিজের কার্টেন ক্রিয়েটার যে বলছি, তোমরা সবাই বলছো বলে বলছি, আদারওয়াইজ আমি ভিডিও ক্রিয়েট, আমি ভিডিও বানাতে শুরু করি, সেটা সিনেমা এই হতে পারে, সে যা কিছু হতে পারে। রাতটা এখানে যে লোক কাজ না জেনে কাজ করে না, তাকে নিয়ে সুন্দর আরো বেশি প্রবলেম। সে যখন কাজ না জেনে একটা সস্তার পপুলারিটি পেল, নেগেটিভ পাবলিসিটিটাকে খাটিয়ে, আর সেটাকে কিছু যখন পয়সা রোজগার করে, সেটা তো আমার আরো বেশি প্রবলেম। কাজ জানি না, কিছু জানি না, আমি রাস্তায় যাচ্ছি আর উদ্বোধন করে চলে যাচ্ছি 10,000 15,000 টাকা নিয়ে আসছি। আমি সেটা ডিজার্ভ করি? আগে তো ডিজার্ভ করতে হয়। আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি বা আমি কিছু করছি, মানে তুমি যখন আমাকে দেখলাম তখনও বলেছিলাম যে আমি কি আসার যোগ্য, আমি তো যোগ্যতা রাখছি না বলে কি হয়।
তো এটাই হচ্ছে বিষয়, মানে তাই না? খুব সস্তার তো জিনিসটা না, শিল্প খুব মানে কি বল, খুব কঠিন জিনিস, পড়াশোনার থেকে সোজার জিনিস। শিল্প অনেক কঠিন জিনিস, তোমার প্রত্যেকদিন পরীক্ষা আসে না, তোমার প্রত্যেকদিন পরীক্ষা, প্রত্যেকদিন রেজাল্ট। তো সেই চাপটা মাথায় নিতে পারলে শিখতে এসে আলাদা সেই যখন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর বা ক্রিঞ্জ ডায়লগ দাও, মেয়েদের অবজেক্টিফাই করে, সেই দিয়ে ভাইরাল এখন তো ভাইরাল এত আছে, অপশান আছে, শরীরের বিভিন্ন অংশ দেখে নাচছে, সভ্যতা করছে, সেটাকে আবার শিল্প বলে বলছে যে আমরা নাচছি তাতে কি হয়েছে, হ্যাঁ তাতে কি হয়েছে যে না কি হয়েছে তার নয়, অনেক কিছুই হয়েছে আর অনেক কিছুই হয়নি। সেটা এটাই আর কি। আমার অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমার যাদের কাজ ভালো লাগে, সো অনেকেই আছে, অনেকেই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে। আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নিজের কন্টেন্টের সাথে বাকিদের ব্লগিং এর কি ডিফারেন্স? আমি তো ব্লগিং করাটা দেখি না, মানে অন্য কন্টেন্টসের দেখো আমি সচরাচর আপনারা দেখিনি যে মাকে নিয়ে কেউ বানাচ্ছে, সবাই প্যারাডি ভিডিও বানায়, নিজেই মাস আছে নিয়ে ছেড়ে না। আমি সেটা এক্সপেক্ট করি, আমার তো মানে অনেক ভালো ভিডিও, আমি ন্যূনতম একটা সামান্য। তো অনেকে আছে যারা প্যারাডি ভিডিও বানায়, তাদেরই ভালো নিচ্ছ সঙ্গে আছে, কিন্তু আমি চেয়েছিলাম একটু হাটকে নিচু করার, মানে আমার কাছে যখন মা অপশানটা আছে আমি সেটা ইউটিলাইজ করবো না, কী করে 1 মিনিটস করতে। আর সেটা একটা সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, আমি বলছি এটা হচ্ছে আমি এটা 2024 জানুয়ারি মাস থেকে আমি ভিডিও বানানো শুরু। তার পেছনে একটা ছোট্ট ঘটনা বলি। আমি মাকে একটা ডার্ক চকলেট খেতে দিয়েছিলাম, রাইট মনে পড়েছে, ডার্ক চকলেট খেতে দিয়েছিলাম। সেটা কি বুঝে কল্লা দিয়ে বানানো না আর সেটা জাস্ট ওই এক্সপ্রেশনটুকু 25 সেকেন্ড ভিডিও, যেটা আমি শ্যুট করেছি বাড়িতে বসে, ঘরে যে ভিডিও দেখা হচ্ছে না, এই বাড়িতে বসে আমি শ্যুট করেছি। শ্যুট করে আমি সেটাকে ইনস্টাগ্রামে নর্মালি প্রায় ফানি ওয়েতে মাসি দেখবে, কাকি দেখবে, যেমন হয় আর কি, তো সেই ওয়েতে আমি ছেড়ে দিচ্ছি। হঠাৎ করে দেখলাম ঘুমাচ্ছিলাম, মানে পুরোটা শ্যুট করেছি শীতের তবু, খেয়ে দিয়ে শ্যুট করে আমি আপলোড করে নিচ্ছি। 5টা না 5:30টার সময় ঘুমে গেছে, যখন আমি দেখছি কোথায় 15,000 না 16,000 ভিউ এসছে। ঠিক আছে, আমার কী হলো, এটা কী হয়? তারপর আমি আবার টোটাল স্টপ করে দিয়েছিলাম, ফেব্রুয়ারি মাস অবধি স্টপ করে দিয়েছিলাম। তারপর ওটাকে আমাদের গায়ে আমি বলে ভাবি না গানের ভিডিওটা হওয়া উঠান, ঠিক আছে আমি ভাবিনি। তো তারপরে মায়ের, আমাদের পাশের বাড়িতে একজনের বিয়ে হয়েছে, আমাদের বাঙালি মায়ের আমাদের ব্যাপার আছে দেখুন, ওদের বাড়িতে বউটা কত বড়ি গয়না নিয়ে এসছে, বিয়ের সময় আরো বেশি ছিল, এখন গয়নায় খাদ বেশি, ঠিক আছে। তো এই ব্যাপারটা মা বলছি আরেক সমালোচনা টেন গেছি আপনার তো মার পাড়ার কাকিমাদের ঘনিষ্ঠ একজন অন্য বসে আছেন ঘটে তোমার, তো সেরকম একটা ভিডিও আমি এনে সেটা বলি, আবার সেটা ওদের দিন বাইক, আমি আচ্ছা বেশ বাইরের সাথে ভিডিও করে এটা হচ্ছে ঠিক আছে, আমি তো যেটা করতে চেয়েছিলাম সেটা তো হতে পারছি না, আমাদের 2 দিন পর চাকরি করতে যেতে হবে, করি এটাই করি, এরপরের ভিডিওটা লাগে কিনা ঠিকঠাক জায়গা। তো একটা কলকাতার রাস্তার কি নাম, সেই রাস্তাটা কোথায়, সেটা নিয়ে একটা ভিডিও, আমাদের প্রথম ভিডিও বানানো হয় রান্না, মা রান্না করতে, আমি বেলার সময় জাস্ট ক্যামেরা দিই এরকমভাবে, তখন আমার আইফোনও নেই না, নর্মালি 12,000 টাকা নিয়ে হবে। তো ওই প্রথম কাজ আমার স্কুল, সেখান থেকে সেটাও দেখলাম 50,000 60,000 ভিউ, ফলোয়ার্স আস্তে আস্তে, আমার তখন ফলোয়ার্স ছিল কত 700 না 750, সেখান থেকে দেখলাম হঠাৎ করে বাড়লে ফলোয়ার্স বলি, আমার আচ্ছা বেশ ভালো, সেই করতে করতে আমি 44,000 কাছাকাছি, 44,000 হয়ে গেছে বলে, হ্যাঁ 44,700 সামথিং, এই এক। তো দিদি নাম্বার 1-এ ডাক পাওয়া, কেমন এক্সপিরিয়েন্সটা হলো দিদি নাম্বার 1? দিদি নাম্বার 1 এক্সপিরিয়েন্স খুবই ভালো। বেলুন ফাটানো হয়েছে, বেলুন না আমাদের ওই খেলাটা ছিল না, ছিল টুপি পরা হচ্ছে, এমনিতেই টুপি পরা, গিফটগুলো কি সত্যি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ গিফট আছে, সরি হ্যাঁ সত্যি ঠিক ভালো গিফট তো পাবে। এবং সব কিছু, সব বড় বড় যেগুলো, তো বাকি হচ্ছে ছোট কিছু নেই, বড় যেটা মা নিয়েছে, পিঠা টিটা নিয়ে এসছে, খুব আনন্দ, ট্রেন ফিল্টার দিয়েছে, অফিসের দোকান দিয়েছে, ভালো করে। তারপরে কিসের সেন্টার না না সব কন্টনের স্ট্যান্ড ফ্যান সব পেয়েছেন, মা খুব খুশি। তা রিসেন্টলি তো মিক্সার গ্রাইন্ডার এসছে ভাই। হ্যাঁ হ্যাঁ আমাজনের একটা, হ্যাঁ ওরা ভালো হয়েছে। টাইম দেন একটা চপন
চপ ভেজিটেবল চপ ও ইয়া আর দিয়েছিল বড়সিলের কতগুলো গ্লাস, হ্যাঁ ও একটা ওদের ফেরত দিয়ে দিতে, ওটা ওরা নিয়ে গেছে। আর দিয়েছে একটা তাওয়া, খুব বাড়ি ওটা বাবা, ওটা গ্যাসে দিয়ে আমি বসিয়ে গরম করি একটা সিলিন্ডার ঘন্টা। ওই হচ্ছে ব্যাপার। এবার আমি কলেজের সময় আমি যে খবর অন্য ব্যাকগ্রাউন্ডের একটা আমি থিয়েটার করতাম আর কি। আচ্ছা, কোথায় কোথায় করেছো? আমি ছোটবেলায় স্কুলে একটা মিলে করেছো মানে তারপরে আমি শুধু আমি মাকে এইচএস এর পরে বলেছিলাম যে আমি আইইউতে ড্রামা নিয়ে পড়তে চাই। তো তখন বাবা মারা যাবে। আচ্ছা 2017 সালে আমার এইচএস, ঠিক আছে। তো তারপরে বাবা মারা যা, তারপরে আমার আর সেটা হয়ে মানে কেউ আমি ভর্তি হতে পারিনি। একটা ফ্যামিলি এডুকেশন ছেড়ে যে আচ্ছা আমি বিকমই করে তো সেই হতেই গিয়ে আর থিয়েটারটা পড়া হলো। কিন্তু আরও হয়েছিল বাবা দাঁত ক্যান্সার হয়েছিল, 4 সেকেন্ড ধরা পড়লো, লাস্ট টাইম নেক্রোসিস হয়ে গেছিলো ব্লাড। এটা ওই 7 বছর আগে। 7 বছর 2018 সালে 31 জুলাই বাবা মারা গেছে। আর্টিস্ট ড্যাডু আসছে এখানে ইমিটাস। তো বাবা মারা যায়। তো তারপরে আমার আর থিয়েটার পড়তে গিয়ে পড়া হলো না। তখন আমি কী করলাম, শর্ট ফিল্ম বানাতো। আমাদের বন্ধুদের একটা গ্রুপ ছিল ছোট, এখন আছে সেই বন্ধু, মানে যে আর আমি মিলে ডিরেকশন নিতাম, সে এখনও আছে আমার, সে আমার এখনো খুব ক্লোজ বন্ধু। একটু আগে কথা হয়েছে, ওর নাম পর স্পিড ডায়াল আসলাম, ভালো বন্ধু আমার। অনেক ফিল্মে তো ডিরেকশন দেয়, সিনেমাটিক যে ভিডিওগুলো হয় সেগুলো তো ডিরেকশন দেয়। তো এই আর কি। তো ওর সাথে প্রথম আমার একটা ভিডিও, আমি একটা শর্ট ফিল্ম বানাই, এটার নাম ছিল যে ছদ্মবেশী বলে। মা দাদা সবাই মিলে করেছি, বাবলামি করছি। এরা তো বুঝতে পারছে আমার ভেতরে অন্য ইয়ে আছে, আমি চাকরি করবো আমি নামিস না, আমার খিদেটা অন্য। ওই এরাই তো কিরা আসলো। হ্যাঁ 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 কিরাটা গাড়ি কাজে। হ্যাঁ, তো ছদ্মবেশী হচ্ছে আমার প্রথম কাজ। সেটা ইউটিউবে ছিল অনেক, মানে কিছু টেক্সট ফিচের জন্য হয়তো ওটা উড়ে গেছে, আমার যে ল্যাপটপের বাড়িতে আছে। তো ছদ্মবেশীতে আমি ডিরেকশন দিয়েছিলাম, আর ক্রিয়েটিভ ডিরেকশনে কাজ করেছিল এই দেবপ্রিয় বলে আমার যে বন্ধুটা, যে এখন আমার ভিডিওতে ডিরেকশন দেয়। ও আরবি পাসন, ও আরবি পাসন আমার ডিপার্টমেন্ট মাস্টার্স করেছে। তো আমার আর শেখা পড়ে না, আমি ওই থিওরিটিক্যালটা শেখাও, প্র্যাকটিক্যালভাবে শেখার চেষ্টা করছি এখন অব্দি। স্ট্রাগলিং একটা দেখা যাক কতটা কী কপালে ওয়েটিং করে। হ্যাঁ না, তো এবার আমার তো বেশির প্রথম চেহারা না অভিনেতা হতে চাই, কিন্তু আমার দ্বারা সবাই খাওয়া দাওয়া ডায়েট ফাইট সব করতে হয়। আচ্ছা, তোমার হাইটটা কত? এটা সবাই কেমন বলে তার পরে নয়, অনেকেই বলে যে আসল লম্বা। 5'9", 5'9", আমার দাদা 5'10", হ্যাঁ 5'9", আমি রাতে এত পেটেছি। আচ্ছা আরেকটা কথা মাঝখানে বলি, এটা বলছি না আমি ছদ্মবেশীটা, এই ছদ্মবেশী কাজটা আমার প্রথম কাজ। তখন আমি ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি, বাবা মারা যাবে তার কিছুই আগে ওটাকে আমরা ইউটিউব রিলিজ করাই। লাফালাফি বলে একটা পেন ছিল, এখনো আছে ফেসবুকে, খুঁজতে পাবে। তো লাফালাফিটা আমাদের, আমি ভাবতেই পারিনি, আমি তখন সব বড় বড় ফিল্ম মেকাররা এসছেন, তার মধ্যে থেকে আমি একটা মানে এরকম সার্কেল দিয়ে মানে এরকম সিরিয়াল নিয়ে দাঁড় করা, দেখলে না এরকম ঢেউ খেলে নিচের গ্রাফ হয়ে গেছে, সব লম্বা লম্বা লোকজন, আমি মাঝখানে ঢেউ খেলে গেছি। তো আমার সিনেমার অফিসিয়াল সিলেকশন হয় সায়েন্স সিটিতে, অডিটোরিয়াম, ঠিক আছে। ওটা লাফালাফি থেকে একটা ফিল্ম ফেস্টিভ্যাল ওরা নিয়েছিল শর্ট ফিল্ম, তো ওখানে হয়েছিল। আমি তখন বললাম বাহ, তারা তো বেশ আমি পারি, আমি বেশ পারি। মানে তখনও আমি জানি না মাস্টার শট কাকে বলে, কি সিন কি হয়, কি পাত বলে, ইন্স পাত বলে, কি ইন্সটা কি, এডিট মানে ভিডিও পাঠে ধরো সিনেমাটিক তুমি ভিডিও বলে যেখানে ডায়লগ আছে, তার জন্য যে একটা মাইক লাগে বা ডাবিং হয় বা তোমার ওপরে যে মাইক থাকে সেই মাইক লাগ, আমি জানতামই না। আমি নটিস হইতে আমার ভালো লাগে, আমি বিষয়টা ছিল। তারপরে পড়লাম ওইভাবেই, মানে দুটো ক্যামেরা দিয়ে ফ্রেমিং এর জন্য যে একটা ক্লোজ যায়, আবার সেই কন্টিনিউটি মেক ফোর আবার একটা মাস্টার ফ্রেমিং দিতে হয়, বা মাস্টার থেকে যদি আমরা ক্লোজে আসি সেটা সেই কন্টেন্ট যদি মুখ খোরাবে এগিয়ে যাবে, আবার সেম ভাবে মুখ খোরাতে হবে, সেম অ্যাঙ্গেল মুখ খোরাতে হবে, এই বিষয় টেকনিক্যাল বিষয় যা আমরা বইপত্র পড়ে নিয়ে জানি না কি করে করবো। তো ওইভাবে এটাও সিলেকশন হয়ে গেল। এই করতে করতে শুরু হলো, তারপরে বাবা মারা গেছে, আর তো করতেই পারলাম না কিচ্ছু। তারপরে একটা আমি আবার একটা শর্ট ফিল্ম করার চেষ্টা করি, সেটা রিলিজ আর করছা, ভেবেছিলাম ওটাও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাবো, তাহলে বলো না। এখন আমি আমার এই দেবপ্রিয়র সাথে আর শর্ট ফিল্ম করবেন মানে ওটাতে কোনো কাস্টিং নেই, কিছু নেই, ডকুমেন্টারি করার চেষ্টা করছি। তো শর্ট ফিল্মে খুব শিগগিরই দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, ওটা পরে বলবো আর কি, মানে এই আর কি চলছে, একটু আগে বকা খেয়েছি চুল কেটেছি বলে। দৈবায়নদের সাথে একটা কাজ চলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল বলে একটা ছোট গল্প আছে,
সেখানে একটুখানি একটু পুরোনো আমলের উত্তম কুমার টাইপের ছিল, একটু আগে ভয়েস টেক্সট যদি না শেষ আর করতে হবে। না 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 ছি 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 ওটা আমার যোগ্যতা নেই। দেখা যাক কতটা কি করতে পারি। নিশ্চয়ই আপডেট দেবে, 2 আপডেট দেবে। প্রথম ওর কাজ, ওর প্রোডাকশন আর কি, মাঝ প্রোডাকশন ওর কাছ থেকে হচ্ছে। ওর কাছেই মনে হচ্ছে আগে ডেবিউটা হচ্ছে আমার, বুঝতে পারছি না কথা দেখা। এটা আগে পডকাস্ট বুঝতে পারছি না তুমি কবে রিলিজ করাবে, তবে ওটা মানে আমার পার্টির শুটটা শুরু হতে হতে আরো 1 মাস সময় মনে হয় লাগবে, বুঝতে পারছি না। তাহলে আগে এটা হয়ে যাবে, স্যার আমাদের এডিট ফেডিটের ব্যাপার আছে। ঠিক আছে, দেখা যাক কতটা কি করতে পারি। তো আমাদের জেনারেশনে যে ডিপ্রেশনটা ফেস হচ্ছে সেটা আমার মা বাবার জেনারেশনে আমি দেখি না। এরা কি করে বোঝাবে যে কেন হচ্ছে? হ্যাঁ, আগেকার দিনে একান্নবর্তী পরিবার ছিল, বাড়িতে অনেক লোকজন থাকতো, গল্প গুজব করতো, এবং পরিচর্যা হতো। কিন্তু এখন হয়েছে কি, সব একা একা, যে যার সংসার, কেউ কারোর বাড়ি আজকাল যায়ও না, গেলেও কয়েক ঘন্টার জন্য। একটা সামাজিক গ্যাদারিংস। হ্যাঁ, সেসব কিছু নেই বলেই মানুষের ডিপ্রেশনটা আসছে। মানে এখন আবার সেই আগেকার দিনের মতো একটা ফ্যামিলিতে থাকবে সবাই, ওটাই সুন্দর, ভালো এটাই। হয়তো সেটাই ঠিক, বাট এখন সবাই মানে ফ্যামিলি বাড়ছে টাড়ছে, এগুলো সবাই এখন যাচ্ছে, কি করবে? মানে একজন এখন এখানে আছে, কালকে ফ্যামিলি আরেকটা ছেলে চাকরির জন্য চলে গেল বাইরে, সো যেটা হবে ঘর তো ইচ্ছা করে ছাড়ে না, বুঝে যায়। তারপর এখনকার দিনের মেয়েরা শাশুড়ি শ্বশুর নিয়ে থাকতে চায় না, তারা স্বামী গালিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি বলবে তুমি বলো? এক্সাম্পল আছে কিছু? না, এটা তো একটা ভুলও কিছু না, মেন্টালিটি ম্যাচ না করলে না থাকাই ভালো। মেন্টালিটি ম্যাচ তো হ্যাঁ, আমাদের জেনারেশনের সাথে এদের জেনারেশন মেন্টালিটি অনেকটা বিস্তার ফারাক। আমাদের জেনারেশন মানে মানতে পারি না, আর আমাদের আগের জেনারেশন অভ্যাস করে করি, যারা এটা খুব ভালো কথা বলেছে, এটা আমরা মানতে চাই না, আর ওনারা অভ্যেস করেন। বিষয়টা হচ্ছে ওটাই। আমি যদি একটা ভিডিও যখন ভাইরাল হলো, ডাইনিয়ান স্ট্রাক হলো 1টা 2টো 3টে, তখন ফ্যামিলি রিয়াকশনস কি হবে? আরে বাবা, বিষয়টা কি বলতো, আমার ফ্যামিলিতে যে কজন আছে না, সব বয়স্ক লোক, আর ইনস্টাগ্রাম কি সেটাই জানে। একদিক দিয়ে ভালো। না, আমি তো ক্রেঞ্জ কিছু বানাই না তো। হ্যাঁ, আমি একদম পজিটিভ। আমার একটাও তুমি নেগেটিভ কমেন্ট দেখতে পাবে না, সব পজিটিভ ওয়েতে আমি চেষ্টা করছিল আজকে, পেয়েছো পাচ্ছি। আর পাবে না, পাবে না, কেউই পায় না। আমাকে কেউ একটা খারাপ কমেন্ট করে না, মানে যে করবে তাহলে সে পাও, মানে তাদের কোনো ওয়ে আউটই রাখিনি আমি। তাহলে তুমি যে করবে, তোমার সেই সুযোগটা দিতে হবে, সেই সুযোগটাই দিই না। আর তাছাড়া আমার ভিডিও, মানে আমি এখনো ভাবি যে ভাইরাল গেল কি করে, একটা বয়স্ক লোক মা, তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এখানে কোনো বডি রিভিল নেই, এখানে কোনো গালাগালি নেই, এখানে কোনো অবজেক্টিফিকেশন নেই, সুইটনেস আছে। আজকালকার দিনে সুইটনেস যে এতজন নেবে, এটা আমি এক্সপেকটেশন রাখিনি, এক্সপেক্ট করিনি আর কি কখন। ক্লিক করে আমাদের হাসির ছিল ভিডিও তৈরি করা। হ্যাঁ, প্রথম দিকে ভিডিওগুলো যখন মানে আমি ভেবেছিলাম আমি জীবনে আমি একটা মানে ইন্ডিপেন্ডেন্ট একটা হবো, যে আমার সাথে কেউ নেই, আমি একা চলি রাস্তায়। তখন মাও জুড়ে গেছে। মানে এরকম কোনো ইনস্টাগ্রামে রিলস দেখতে পাবো ভবিষ্যতে মাকে ছাড়া? হ্যাঁ, আমি তো মাকে ছাড়া অনেকগুলো সিনেমাটিক কাজ করি। আমার এই বললাম এই যে আমি সিনেমা বানাতে চেয়েছিলাম। হ্যাঁ, কয়েকটা ভিডিওস দেখছিলাম, যেগুলো বোঝা যাচ্ছে সিনেমাটিক একটা এরকম। হ্যাঁ, মানে বলছি যে লাস্ট প্রমোশনটাও তুমি অ্যাকচুয়ালি অন্য প্রমোশনও দেখতে পাবে, হয়তো এতটা সিনেমাটিক অ্যাটায়ারে তুমি পাবে না সেটা। কিন্তু আমি চেষ্টা করি জিনিসটাকে না, মানে অন্যের প্রমোশনের কাজ হলো সেটাকে খুব পার্সোনালি নিয়ে করা, মানে কাজ, মানে আমি পেড হচ্ছি ওদের থেকে, আমি আমার বেস্টটা দেবো, বেস্টের থেকেও বেশি কিছু দেবো। মানে আমার এরকমও আছে, আমি রাত জেগে কাজ করেছি, রাত জেগে এডিট করেছি, রাত জেগে ডাবিং দিয়েছি, মিলছে না, একবার মিলছে না, 10বার মিলিয়েছি। আমার কোনো তাতে তুমি ক্লান্তি পাবে না, করেই যেতে পারি। আমার প্রত্যেক ধৈর্যের লেভেলে এসবে, এরকম অন্য কিছুতে আমার ধৈর্য নেই। তোমার চাকরি করতে বলো, পড়তে বলো, কিছু করতে, আমার সহ্য লাগে, সত্যি বলছি। আমার চাকরি বাকরি যারা আমার তাদেরকে দেখে আমার খুব কান্না পায়, মানে কি শক্ত ফিল্ড ওটা, কিন্তু সবাই করে ওটা সবচেয়ে সোজা ফিল্ড। কিন্তু আমার ক্ষেত্রে ওরা কি শক্ত জিনিস ওটা, বাবা সকালবেলা উঠে স্নান করো রে, ব্রেকফাস্ট করো রে, ধরো অফিস যাও রে, সারা পাখিকে খাঁচায় রাখার মতো অবস্থা। হ্যাঁ, দিনের শেষে 3 বেলা খাবার পাচ্ছি, পাখিকে খাঁচায় রেখে মাটির তলায় ঢুকে কবর দিয়ে দেওয়ার মতো অবস্থা, আরে খারাপ। বাহ, ভগবান আমাকে আমি শুধু এটাই বলি, ভগবান আমাদের নয় আমার কন্টেন্টটা চালাক, সারাদিন যাতে খেতে পারি, আর না হলে আমাকে একটা অভিনেতা করার সুযোগ করে দিই, যেটা আমি হতে চাই। কেন আমি সেটা দিয়ে অন্তত উপার্জন করে 2 মুঠো ভাত খেয়ে বেঁচে যেতে পারি, আমার চাকরি করতে যেতে না হয়। আমি প্রথম পডকাস্ট থেকে প্রথম তোমাকেই বলছি, আমি কোনোদিন সত্যি বলে পার্সোনাল আমি কোনোদিন চাকরি করতে যাইনি, বিশ্বাস কর। আমি 2টো জায়গায় আমার কথা শুনে আমি 2টো জায়গায় চাকরি করেছি, কিছু নাম নিচ্ছি না, জায়গায় চাকরি করেছি।
আর আমি যখন সন্ধ্যেবেলা ফিরতাম আমি ভগবান আমি কেন আমার সাথে এরকম হচ্ছে? আমি কি অন্যায় করি যে আমি চাকরি করতে যাচ্ছি? কি আমার কেন আমার এরকম দশা হয়ে যাচ্ছে? আমি চাকরি করছি। সেটা যেটুকুই মাইনে হোক। ১০০, ২০০, ৫,০০০, ৬,০০০, ১,০০০ যা হোক। আমি কেন আমার চাকরি আমার দ্বারা হবে না। লাখি আমাকে বলতো ভিডিওটি চাকরি সবাই চাকরি করে হ্যান ত্যান। আমার দ্বারা হবে না। মা আমাকে তুমি আমার এখানে এমন হতো না আমি সুইসাইড করবো, আমি চাকরি করবো না। আর আমি তো এইদিকে কিছু হচ্ছে না আমার। আমার চাকরি যেতে ভাল লাগছে না। এই জিনিসটা আমার মা-বাবাও বলে। এই ব্যাপারটা হচ্ছে যে কনটেন্ট ক্রিয়েশন, এই ভাইরাল হওয়া এটা ক্ষণিকের। কিন্তু পরে কি করবে? মানে আমি যখন ব্লগ-টগ করি, যেমন আমি যখন মোটো ব্লগ করি বা যাদেরকে দেখি আমি করি খুব ইন্সপিরেশন পাই। আর রেগুলার করে যাচ্ছে এটা। মানে আমার থেকে অনেক সিনিয়র ওনারাও করে যাচ্ছে। মাকে যখন দেখাই, অন্তত একটাই প্রশ্ন যে ভবিষ্যৎ মানে ভবিষ্যতে গিয়ে কি হবে? আসলে ওই একটা ইচ্ছা। এটা আমি তোমাকে বলি। দেখো সোশ্যাল মিডিয়াতে আজকে সোশ্যাল মিডিয়া কিছু কিছু জায়গায় খুব ভালো। যদি তুমি এটাকে যদি ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারো, ইটস গুড। বা তুমি যদি এটাকে অন্যভাবে ইউটিলাইজ করো, ধরো গেমিং অ্যাপ, কোট আনকোট হচ্ছে যেটা হচ্ছে তোমার গ্যামলিং যে অ্যাপ করা বা কিছু, সেটা দিয়ে তুমি সোশ্যাল মিডিয়াকে একটা ভাবে এক্সপ্লোর করতে পারো। আর তুমি ভালো একটা গুড কন্টেন্ট বানাতে পারো, সেটা যে মায়ের সাথেই বানাবে তার ব্যাপার না। তুমি একটা কবিতা পাঠ করে বলতে পারে, তুমি একটা গান গাইতে পারো। মানে ইটস আ ফ্রি প্ল্যাটফর্ম। তুমি ওই প্ল্যাটফর্মে তুমি তোমার নিজের যে সত্তাটা আছে তুমি সেটাকে তুলে ধরতে পারো। সেই অপশনটা দিচ্ছে। এটা তো আগে ছিল না। এটা এবং তুমি এটা দিয়ে একটা উপার্জন করতে পারছো, আর্ন করতে পারছো। সেটা তুমি একটা নিজের চালাতে পারছো। যেটুকু টাকাই হোক না কেন। এখনকার দিনে যে এতগুলো বেটিং অ্যাপস বেরোচ্ছে, মানে ওর প্রমোশন হচ্ছে মানে যখন দেখছি যে এই সেই বেটিং অ্যাপস এর প্রমোশন আমি করি না। মানে কেন? আমার কাছে আমি তোমাকে দেখাতে পারি বেটিং অ্যাপ প্রমোশন সবচেয়ে বেশি টাকা দেয়। অনেক বড় অনেক 95% লোক করে বেটিং অ্যাপ প্রমোশন। ম্যাক্সিমাম লোক দেখছি হ্যাঁ, মানে একটা ভাইরাল হলো ভিডিও সেই বেটিং অ্যাপস এর ভিডিও বলে যাচ্ছে প্রমোশন। আমি করি না। আমার দরকার নেই টাকার। আমার কাছে একটাই জিনিস, আমি অনেস্ট ওয়েতে আমার ভিউয়ার্স এর কাছে আমি নিজেকে রিপ্রেজেন্ট করবো। আমি জুয়ারি নই, আমি জুয়া খেলি না, জীবনে খেলিনি কখনোই। আমি কাউকে সেটা থেকে ইনফ্লুয়েন্স করবো না যে তুমি জুয়া খেল, তুই এত টাকা পাবে। কেউ কিছু টাকা পায় না, বাজে কথা। ঠিক আছে, কেউ কিছু টাকা পায় না। যে তার জীবন অনেক বড় লোক হওয়া যায় না। তুই ডালির চালের ঘরে বসে তোমার ধরো রোজগার ধরে না একটা, তুমি রোজগার করো 200 টাকা। ধরো তুমি আর 200 টাকা রোজগার করো সারাদিনে। তোমার বাড়িতে মা বাবা সবাই আছে। তুমি 200 টাকা থেকে 100 টাকা গেমিং অ্যাপে ইনভেস্ট করলে, সেটা হেরে গেলে 100 টাকায় তোমার সারাদিনের বাজার চলবে আজকের দিনে দাঁড়িয়ে। মিনিমাম চালের দাম 45 টাকা। আমি মিনিমাম বলছি, গ্রাসরুট লেভেলে বলছি 45 টাকা। আর নাহলে রেশনের চাল, সেটা আলাদা বিষয়বস্তু। কি খাবে আর কি তোমার বাচ্চাকে খাওয়াবে, তুমি কি কিনে পড়বে? একদিনে যদি তোমার 100 টাকা খেতেই চলে গেল, 100 টাকাই তোমার পড়ে আছে, তুমি তো গেমিং অ্যাপে ওটাকে নষ্ট করে ফেলছো। কি খাবে? সেই লসের নেশায় সে আবার কালকে ভাবছি ওই 100 টাকাটা আমি কালকে খেয়ে 300 টাকা তুলবো। ও 300 টাকা আরো লস করে আসবে, ওর কাছেই থাকবে। তুই রাখতেই থাকবে, আসতেই থাক। হারিটা হয়তো একবার তো এবার আমার কাছে এটা, এই যে তুমি আমায় জিজ্ঞেস করলে যে তাহলে এটার ওয়ে আউটটা কি, মানে কন্টেন্ট ক্রিয়েশন থেকে মানুষ কি করবে এটা যদি পরে যদি না দেখে, তোমার ভেতরে যদি ক্যাপাবিলিটি থাকে, তুমি নিজের উপর শিওর হও না আমার কন্টেন্ট ভালো, আমি পারবো টিকে থাকতে। আজকে যদি ইউটিউব বন্ধ হয় বা ইনস্টাগ্রাম বন্ধ হয় বা ফেসবুক বন্ধ হয়, আর একটু সমসাময়িক অ্যাপ চলে আসবে। তোমার ভেতরে যদি কোয়ালিটি থাকে, তোমার ভেতরে যদি সেই মানে কাজ করার ক্ষমতাটা যদি থাকে, তুমি সেখানেও ফ্ল্যারিশ করবে। এবং তোমাকে এই সাথে সাথে দেখো আমার এটা আমি ঠিক বলতে পারবো, কারণ আমি শুধু কন্টেন্ট ক্রিয়েটার তো নই, আমার অন্য জনার, আমি সেই জনারে পাইনি, এখন চান্স পাচ্ছি যেহেতু আমার একটা ওন টিআরপি আছে। না আমাকে কোনোদিন কেউ দিদি নাম্বার ওয়ানে ডেকেছে নাকি হইচই নিজে থেকে যোগাযোগ করেছে, সে প্রমোশন রিলেটেড হোক যাই রিলেটেড, এটা হচ্ছে বিষয়। তো ওন টিআরপি থাকাটা আজকের দিনে আর খুব জরুরি, জানো, যে কোনো কাজের ক্ষেত্রে ওন টিআরপি থাকাটা খুব প্রয়োজন। ওই ওন টিআরপি আমার আছে একটা, ভগবানের দয়া তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর কি। সেটা ক্রিয়েট করতে পেরেছি হয়তো, এবং অর্গানিক্যালি ক্রিয়েট করেছি আমি। আর অন্য কন্টেন্ট ক্রিয়েটার তখন বুস্ট অফ প্রোফাইল আমার না, কারণ আমার অত পয়সাও নেই, আমি খুব সাধারণ একটা ঘর থেকে বিলং করা মানুষ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আমার, মানে আমার বাড়ির লোকজন খুব স্ট্রিক্ট। আমি বললাম চাকরি বাকরি করতাম না, তো আমার মানি ব্যাগ ছিল। আমার দাদা মা আমাকে বলেছিল তুমি মানি ব্যাগ কিনে নিজে যাবে রোজগার করো, নিজের পয়সায় মানি ব্যাগ কিনে, তুমি তো মানি ব্যাগ কিনে আমাদের থেকে নেবে, সেই নিয়ে আমার মানি ব্যাগে ঢোকাবে।
আমি মানি ব্যাগ কিনেছি 1 সপ্তাহ আগে, মানি ব্যাগও কিনেছি 1 সপ্তাহ আগে। তো এই হচ্ছে বিষয়। আমি অন্য কি বলি, আমি কন্টেন্ট বানাবো, বানিয়ে চলে যাবো তা বলছি না। আমি অভিনেতা হতে এসেছি, হিরো না, অভিনেতা। অভিনেতা হতে হয়তো পারছি আস্তে আস্তে ভগবানের দয়ায়, বা হয়তো হতে পারছিও না, সেটা ভিউয়ার্স বলবে যবে কাজ বেরোবে আমার, যদি আদৌ বেরোয়। এরকম নিশ্চয়ই আর এর মাঝখানে কি ঘুরতে যাওয়া হয় কোথাও? আমি কোনোদিন কোথাও ঘুরতে যাইনি, মানে কোথাও পুরী, দীঘা, দার্জিলিং কোথাও যাই, নট ইভেন শান্তিনিকেতন। সত্যি কথা জিজ্ঞেস কর না, মানে কেন এরকম কিছু কেন? হয়নি। আমি মানে কোনো সিচুয়েশন? আমি খুব লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেছি, খুব গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা মানুষ আমি। খুব শৌখিন কি দীঘার কোনো রিলস বা কিছু দেখা যাবে? এবার দীঘা না দীঘায় যেতেই পারো আর। দীঘায় যাবো না, গেলে পুরী যাবো। আমি খুব জগন্নাথ দেবের ভক্ত আর কি। আমার মানে আমি খুব ঠাকুর পুজো নিয়ে থাকি আর কি। একটু বললাম একটু যখন দীক্ষা টিক্ষা হয়ে গেছে, তো এই মহাকুম্ভে যাওয়ার কোনো প্ল্যান নেই? না আমার হলো না। ভয়টা আছে? না ভয়ের কিছু না, শিবের কাছে যাবো আর কি। আমি রোজ রাত্রি রাত ওই ঋষভের ওই শিব কৈলাস বাসী গানটা আমি শুনে খুব পায়েস শিব ভক্ত। মহাপন মানে আস্পা ছিল নিবে বাবা। ছেড়ে দেবে মা বলছে। না সেরকম না, আমি পুরী যাবো, গেলে প্রথম আমি যদি কোথাও যাই নিয়ে যাবো। সবকিছু আগে সিকিম মানালি যা হোক সবাই নিয়ে যাবো। আমার খুব ইচ্ছে পুরী যাওয়ার। মহাদেবের যদি ভক্ত হও তাহলে তো হ্যাঁ, তাই প্রথমে পুরী। তুমনাথটা একবার হ্যাঁ প্রথমে পুরী। এরকম একটা জায়গা হ্যাঁ তো ভেঙে রেখে তুমনাথ বলে কেদারনাথ মানে হচ্ছে ওরকম প্লেসটা, বাট তুমনাথ আমার মতে আলাদা, মানে হাইয়েস্ট শিবা টেম্পল, ওখানে গেলে স্পিড করতে এই ব্লগিং গুলো আমি দেখি। মানে তুমি আমায় জিজ্ঞেস করার প্রথমে ট্রাভেল ব্লগিংটা আমি দেখি, অনেক ভালো লাগে। এবং এই ট্রাভেল ব্লগার গুলোর না শিক্ষা আছে। হ্যাঁ, দে নোজ, মানে ওদের মধ্যে নলেজ আছে, ওরা পড়াশোনা করে। এই ফুড ব্লগিং ও কি জানেই না। কিছু কিছু আছে যারা যেমন আছে, আমি যাদের খুব ফলো করি, তারা মানে খুব সুন্দর মানে করে, মানে তাদের ভিডিওটা দেখলে বোঝা যাবে এত সুন্দর এডিটিং আর এত পজিটিভলি বলে। মানে এরা যেমন বলে যে ভাষা, যে ডায়ালেক্টটা কয়েকজন বলে ব্যাপারটা বুঝ, আর এদের যেরকম আছে মানে এদের বোঝা যায় যে এডুকেটেড, দে নো হোয়াট অডিয়েন্স ওয়ান্ট, গেইনিং ফলোয়ার্স লাইক দ্যাট। মানে ওরকম কয়েকজন আছে। আর ফুড ব্লগারদের এই জন্যই না বললাম আর কি, মানে ওই কে কখন বাথরুম করছে, কে কার বাবা কি ছুড়ে মারছে সেটাকে খাবারের ভিডিও আমি দেখতে পাই না সেখানে। হ্যাঁ এখন দাঁড়িয়ে আর কি। তো ওইটা হচ্ছে ব্যাপার। আমি মানে ট্রাভেল ব্লগিং গুলো আমি নাও জানি না পেজ গুলোর ওদের, মানে মাই ব্যাড, কিন্তু আমি দেখি মানে আমার ভালো লাগে। আচ্ছা যার মধ্যে বসে আমি একটা ট্রাভেল ব্লগ দেখেছিলাম, আমি বলছি তোমাকে, নরওয়েতে। আমি ওদের নামটা জানি না, এই মানে নন বেঙ্গলি ছেলে একটা, আমি নামটা জানি না, আমি দেখিনি। নরওয়েতেও 3 দিন না 4 দিন ছিল। নরওয়েতে ওখানে একটা জায়গা আছে, সেখানে যেতে গেলে ভিসা পাসপোর্ট কিছু লাগে না, মানে ওটা ভিসা ফ্রি একটা জায়গা আর কি। ঠিক আছে, তো ওই নিশীথ সূর্যের দেশ আর কি নরওয়ে, যেখানে টাকা তৈরি হয় শুনেছি আমি। তো ইনার সামথিং টেম্পারেচার প্রচুর ঠান্ডা। সামনে দেখেছিলাম, ওইটার কথাই বলছি, হয়তো আমি দেখেছিলাম তো অসাধারণ এত। এবং তুমি ট্রাভেল ব্লগিং থেকে অনেক কিছু নলেজ গেনি, ট্রাভেলিংও অনেক কিছু নষ্ট। তাই তো বলছি, তুমি অল ওভার ওয়ার্ল্ড এর কিন্তু একটা না, মানে কি বলবো, মানচিত্রটা তোমার কাছে ক্লিয়ার হবে। এবং তুমি যদি তোমার অল ওভার ওয়ার্ল্ড এর সম্পর্কে তোমার একটা জ্ঞান থাকে, সেটা অনেক বেশি কিছু, মানে অনেক শিক্ষণীয় বিষয় সেটা। মানে আমি লাস্ট 2 years ধরে আমি এখন ট্রাভেল ব্লগিং অফ থেকে ইয়ার্স আই ডেভ। এখন আমি দেখছি যে আমি অনেক সময় সোলো রাইডও অনেকবার গেছি। আচ্ছা আমার খুব ভালো লাগে। এখন সোলো ট্রাভেলটা খুব ট্রেন্ডিং এ চলছে। ট্রেন্ডিং এ চলছে কিন্তু আমি জানি না ট্রেন্ডিং এ এখন হঠাৎ করে আমি যখন থেকে চালু করেছি চার্জ করাটা, মানে আমি অনেক নানান লোকের সাথে মিশেছি, অনেক থেকে হেল্পও পেয়েছি। মানে চেনা লোকের থেকে হেল্প পাওয়া যায় না, যতটা অচেনা লোকের থেকেও পেয়ে গেছি। ট্রু দ্যাট। এইগুলোর জন্য আমি সোলো রাইডটা করি, মানে ইন্ডিপেন্ডেন্টলি আমি যাচ্ছি, আমার কোনো টাইম লিমিট নেই যে হ্যাঁ এখানে এই সময়ের মধ্যে পৌঁছাতে হবে, এখান থেকে বেরোতে হবে। এইগুলোর জন্য আমি সোলো রাইডটা করি, ভালো লাগে। সোলো রাইডটা দিকে করো বন্ধুরা, দেখো। না আমার বাইক নেই নিজের, মা কিনতে দেয়। নর্মালি ছিল হ্যাঁ সোলো রাইড দেখা, সোলো ট্রাভেল। ট্রাভেল। হ্যাঁ মানে রাইড করতে তো কিছু উপর চাপতে হবে। বাইক চালাতে পারেন না, বাইক চালাতে পারি আমি ক্লাস 7 মা বলো বাইক চালানো বাট ক্লাস 7 থেকে ক্লাস 7 আমার বন্ধুদের বাইক নিয়ে আমার চালানো শেখা প্রথম। হাতটা ভাঙান বাইকের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট করিনি, ওই হাতটা ভাঙা সাইকেল নিয়ে। তো এই হাতে ব্যাকা আমার পুরো, যে এরকম ব্যাকা টাইপের। যাই হোক, তো বাইক মা কোনোদিন কিনতে দেয়নি আমাকে, মানে আর তাছাড়া তো রোজগারও করতাম না এতদিন। যেটা করি সেটাতে কিনতে পারি, কিন্তু মা টেনশন করবে কি দরকার থাক।
হেঁটে যেটা টেনশন বাইক মানে হ্যাঁ তো result accident। কিন্তু আমি আগে খুব জোরে গাড়ি চালাতাম, কিন্তু এখন হয়তো একটু বড় হচ্ছি, ম্যাচুরিটি আসছে বলে হ্যাঁ এটা আমার আর ইচ্ছে করে না, মানে জোরে কেউ চালাই আমি যখন আমি জানি যে অমুক ছেলেটা জোরে চালায়, আমি তার বাইকিং উঠি না। যে না ভাই আমি টোটো বলে চলে যাচ্ছি, ঠিক আছে। এই কলেজ লাইফে যখন আমি মা বাবাকে বলতাম বাইক কিনে দাও, বাইক কিনে দাও, তখন কিনে দেয়নি। এখন যখন আমি নিজের পয়সায় কিনেছি, নিজের পয়সায় কেনা আর মা বাবার পয়সায় কেনা দুটো হাতেই তো আকাশ পাতাল। আমি এখন আমি বাবা মাকে বলছি যে থ্যাংক ইউ, যখন কিনে দাও। তখন যখন মেন্টালিটিটা ছিল আমি সামনের চাকা তুলে পেছনের চাকা তুলে দেবো, আমি স্পিড মারবো না এইসব হয় না। কিন্তু এখন পারবো না, ভয় আছে আমার মধ্যে একটা যে আছে যে সেই মানতে যে যে আমার বাড়িতেও কিন্তু আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি। হ্যাঁ আমাকে এখান থেকে ফিরে বাড়ি যেতে হবে, সামান ইজ ওয়েটিং। হ্যাঁ সেটাই একটা ব্যাপার। একদম ওটাই তো বলে যে তুমি আগে জিনিসটা কেনার জন্য নিজেকে তৈরি করো, নিজেকে পেটাও, নিজেকে কষ্ট দাও যে আমার ওটা চাই। সেটা যখন গিয়ে পাবে সেটার মূল্য আলাদা। তুমি আজকে চাইলে কালকে চলে যাও, তার মজা নেই। একদম এই কথাটা আমি মানি। না না নেই তার। ছেলেকে যে হতো প্রতি বছর আমার মনে আছে বাবাকে বলতো এই ফোনটা পুরোনো হয়েছে, নতুন ফোন, ওটা নতুন ভালো রেজাল্টটা তারপর পাবি। এটা তো বলো, এটা তো ভেবে অপরচুনিটি, তার মধ্যে একটু রেজাল্ট ঠিকঠাক হয়ে যেত কিনতাম প্রতি বছর কিন। আমার তো নিজের পয়সা উপার্জন শুরু করে প্রথম ফোন কিনে খুব খুশি ছিলাম। তারপর আমাকে বাবা বলছে যে 1 বছর হয়ে গেছে তুই আরেকটা ফোন কিনবি না? আরে না এখন আর না, অনেক পয়সা নিজের পয়সায় কিনেছি তো, আর আমার ইচ্ছা করছে না যে আমি আবার স্পেন্ড করবো বাট সেটা। না ওটা হচ্ছে বিষয়, মানে নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি না করে কিছু জিনিস করার মজা নেই। মজা আমি ভাবতে বলছি আমার একটা আইফোন আগে ছিল, তো এটাই হচ্ছে ব্যাপার যে মানে নিজেকে কষ্ট দাও, নিজেকে কষ্ট দিয়ে যেটা পেতে চাই পাচ্ছি না, সেটা করে পাওয়াটা মজা আছে। আমি বিশেষ করে আমার আগে একটা আইফোন 11 ছিল, তো সেটা ইএমআই দিতে পারিনি, দাদা কিনে দিয়েছিল। তো দাদাই বলেছিল তুমি ইএমআই যদি জোগাড় করতে না পারো তাহলে তুমি বেঁচে দাও, রাখতে হবে না আইফোন, তুমি যেমন ওটা ডিজার্ভ করো না। দাদা বিক্রি করে দিয়েছিল আইফোনটা, সেখান থেকে আমি আবার এই আইফোনটা রিসেন্ট কিনেছি অগাস্ট মাসে। তো এটা ইএমআই তে কিনেছিলাম, ফরফিট করে দিয়েছি এখন। আমাদের সবাই ইএমআই তেই কিনছে। হ্যাঁ ওই জন্য সবার হাতে iPhone আছে। মানে না এই কনসেপ্টটা আমিও বুঝি না যে ইএমআইটাকে এত এবার মোর ইনস্টলমেন্টে না সেটা ঠিক আছে, সেটা বলতে পারি যে একটা লোন, বাট ইটস এ পার্ট অফ লাইফ। এটা অ্যাকচুয়ালি টাকা বিল তাড়াতাড়ি আছে, লোনেই তো চলছে। টেকিং অফ মানে সবাই বিজনেস লোন নিচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি টাটাও না বিল্লা, আমি টালা। টাকাটা যাই হোক, লোনটা ইজ ইম্পর্টেন্ট না, লোন জিনিস করছ মানে আমি কি করি যেটা পার্সোনালি আমি যেটা করি, বাবা আমার এখানে 40,000 টাকা দিয়ে কিছু কিন, I will take it as the EMI option হয়, no cost EMI, I will take it. But before ইন্টারেস্ট দিতে হলে প্রবলেম আছে। interest the problem আছে, interest নিয়ে না না এখন আইফোন ইএমআই ইন্টারেস্ট লাগছে না, সব নো কস্টে হচ্ছে মেড ইন ইন্ডিয়া, ওই জন্য সবাই কিনছে। আমি কি করি 40,000 যদি আমার লাগে I will keep it in my bank, ব্যাংকে আমি রেখে দেবো, ব্যাংকে না রেখে আমি কিনবো, সেই জিনিসটা আমার। এটা বাবাও বলে আমাকে, তো আমি এই যা রিসেন্ট কিনে আমি প্রফিট করে দিয়েছি। বাবা না কি মানে মনে নিজের উপর বসে আছে, সেটা আমারও লাগে বারবার। হচ্ছে যে কখনো মেডিকেল এমার্জেন্সি বা কিছু, ওই আমার দাদা আবার এটাও বলে যে তোমাকে টাকা ক্যাশ রাখতে হবে হাতে, নাহলে কিন্তু তোমার মুশকিল আছে। হ্যাঁ তোমার তো সব ভেরি এমার্জেন্সি একটা উপরে অ্যাম্বুলেন্স ফোন করে ডাকতে বা 1,000-2,000 টাকা তো চাইবে 100 না যে তুমি বয়স তোমার 80 বছর বয়স করে দিই আমি করে, কেউ করবে? They all will take money, they will take that chance. ঠিক কথা। ওই আর কি আমি মানে আমার কাছে ছিল, তাও মনে হয় 2 তারিখ এলেই আমার কালকে সকালেই কাটবে, কিন্তু হ্যাঁ অমুক মানে অমুক অ্যাকাউন্ট থেকে অমুক একটা অ্যামাউন্টের টাকা কাটবে, সেট করা আছে। ওই দেখাবে মানে বাবা না বাবা আছে এটাই না বাবা আমার যেটা লোন না নিয়েই নাও সেটা নিই না, অত তো কিছু নেই, এইটাই শুধু হয়ে গেছে, মিটে গেছে, ঝামেলা শেষ। চাটারটা নিয়ে বাবা 7 বছর আগে বাবাকে হারানোর পর ওই মার সাথে কি আমার খুব ভালো সম্পর্ক তখন কি জড়িয়েছে না আগেই? না না আমার বাবার সাথে একটু ঝগড়া সম্পর্ক ছিল। হ্যাঁ বাবা শাসন ছিল শিখে আছে কি মানে আমার দাদার সাথে আমার বাবার সম্পর্ক আরো বেশি তিক্ততা ছিল। সেটা ভয়, এটা ছেলে যারে মানে সবসময় কি এটা বাড়িতে এখন যে কম্পিটিশন চলে। যাক মায়ের সাথে কিন্তু বাবা আমার বেশি ভালোবাসত, মায়ের সামনেই বলছি, মা দাদাকে বেশি ভালোবাসে, এটা মা স্বীকার করবেন না, ঠিক আছে, কিন্তু বাবা আমাকে বেশি ভালোবাসতো। আমার প্রথম ল্যাপটপ বাবা কিনে দিয়েছিল আমাকে এইচএস পাস করার সময়, এইচএস পাস করার সময় ল্যাপটপও কিনে দিয়েছে, তার মাস 3-4 পর থেকে বাবার ফেরত করা ক্যামেরা বলিয়েছিল। ক্যামেরাও কিনে দিয়েছিল, ল্যাপটপ ক্যামেরা একদিন একসাথে কিনেছিলাম আমি। তো ওই একবার ওটা আমি মানে ক্লাস 1 থেকে 12 অব্দি জমা গিফট জমতে ওই আনন্দটা ক্যাননের একটা ক্যামেরা কিনেছে না, ওরা টালা ছিল, তখন তারা ছিলাম, তখন টাকা লেগে গেছে। তো ওই দাদা মানে 40,000 টাকা দিয়ে একটা ক্যাননের 700D
7 বছর কি অনেক এটা? 700D 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 855 লেন্স আর হচ্ছে তোমার বোধহয় ভুলে গেছি লেন্সটার নাম হবে 855 আর 55 250 ওই দুটো লেন্স কিট লেন্স ছিল তখন ক্যানোনের 40,000 নাম আর একটা লেনোভো ল্যাপটপ কিনেছি 25,000 টাকা দিয়ে। বলি কি আপনার যত্ন করে রাখা হয়েছে সব? আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, এখন অন্য ল্যাপটপ মানে ওই ল্যাপটপটা ওটা আমার বন্ধ হয়ে গেছে, মানে ওটা আমার রাখা আছে, সেটা যদি বলছে সব রাখা আছে, ওটা রাখা আছে। সেটাই হয় স্বাভাবিক। আর ক্যামেরাটা সাথে সব হয়ে গেছিল বলে আমার ওটা দিতে হচ্ছে। আর অচল অবস্থা হয়ে গেছে। এত ছবি তুলেছিলাম, এই ছবি তুলতে গিয়ে আমার ঘটনা আছে, আমার ক্যামেরা কেড়ে নিয়েছিল, ছিনতাই করে নিয়েছিল ক্যামেরা, তো এইসব আছে। দুবার ছবি তুলিস? না, আমি আমার বিয়ে বাড়িতে কাজে গিয়েছিলাম, আমি প্রথম জীবনে ফটোগ্রাফি করতাম, ঠিক আছে, তারপরে তো বলছিলাম আমি ফটোগ্রাফি করছিলাম, ঠিক আছে, যে প্রথম জীবনে ফটোগ্রাফি করতাম, প্রথম জীবনে করতাম আর কি। তো ক্যামেরা নিয়ে মানে বাবা মারা যাওয়ার আমি বেশ কিছুদিন পর 2020 সালে ফটোগ্রাফি করতাম, তখন তো কিছু টাকা করতে হবে, ফটোগ্রাফি করতাম, 2,000 টাকা 3,000 টাকার কাজ যাচ্ছে। স্পেয়ার ফটোগ্রাফার থাকে না, হ্যাঁ, মানে যে কিছু নিতে পারবে ও টানা তুলে যাবে, বেলুন মতন একটা টানা তুলে যাবে একটা, মানে ওকে না নিলেই না, আমি বোধহয় বলা নিয়ে যাবো না, 1,000 টাকা পাবো, ঠিক আছে, ওইভাবে বলা আর কি, শেখাও যায়। হ্যাঁ এটা ট্রেনিং। হ্যাঁ। তো ওই রকম গেছিলাম আমাদের আন্দুল একটা বিয়ে বাড়িতে, তো যাওয়ার পরে আমাকে আটকে ফাটকে রাখলে অনেকক্ষণ, মানে ছবি তোলানোর জন্য, এটা ছবি টবি তুলেছি, ছবি তোলার পরে তার 1 সপ্তাহ পরে ফেব্রুয়ারি মাসেই ঘটেছিল, 2020 ফেব্রুয়ারি মাস, লকডাউন হওয়ার কিছুদিন আগে, আমাকে হঠাৎ করে ভদ্রলোক ডেকে বলে যে আমার ছবি পছন্দ হয়নি, তুমি নতুন করে ডিআই ক্রিয়েট করে ছবি তুলে দাও। আমি বললাম দাদা, আমি 2,000 টাকার জন্য কাজে এসেছিলাম, আমি নতুন করে বিয়ে বাড়ি করানোর আমার ক্ষমতা আছে, আর প্ল্যান্ট নেই, ছেঁড়া জামা কাপড় পরে এসেছি, আমি এত গরিব মানুষ আমি, তুমি আমাকে বলছো যে বিয়ে বাড়ি নতুন করে ক্রিয়েট করে দিতে, এটা কি করে পসিবল? আমি ক্যামেরাটা তোমার রাখলাম, তুমি যেভাবে ছবি নিয়ে এসো, ওরা হাতে বাইরে ধরে ঘিরে ফিরে নিয়েছিল, তো তারপর অনেক পার্টি পলিটিক্স সেগুলো আর বলছি না করে, দাদা চেনা পরিচিত ছিল, সেই করে আর কি ক্যামেরা ফেরত পাই, আমাকে 1,500 টাকা যেটা দিয়েছিল সেটা ফেরত দিতে হয় ওদেরকে, তারপর ওই করে ক্যামেরা ফেরত পাই, তারপর আর ক্যামেরার কাজে পড়িনি কখন। তো লম্বা আছে। হ্যাঁ, অনেক কিছু করেছি আমি। 2024 was lucky for you as compared to others. আমার 2024 সবকিছু ক্লিক করেছে, সবকিছু ক্লিক করে 2024 শুরু থেকে কি এক্সপেকটেশন? চলছে তো ভালোই, কাজ পাচ্ছি তো, দেখা যায় এবার কিছু এক্সপেকটেশন আছে? এসেই ফেললাম কেউ নাম নিচ্ছে জল খেতে? দাদা, মানে এক্সপেকটেশন তো আছে অনেক কিছুই, দেখা যাক কতটা কি পাই, ভালো প্রোডাকশন একটা কাজ পেরে কেউ যদি দেখে দাও দিও, এটা প্লিজ দিও এসে। তো এই আর কি। দেখা যাক, আমি আপাতত কিছু তো মেইন প্ল্যানটাকে বলতাম চেপে রাখতাম, এই দুটো কাজ আছে বললাম, দেখা যাক কতটা কি হয়। আরেকটা প্রশ্ন যেটা আমি করতে সেটা হচ্ছে, এটা একটু বেশি মানে কি বলবো, মানে একটু ডোন্ট মাইন্ড, সকালবেলা উঠে ভয় লাগে কখনো যে মাকে ডাকবো আর উত্তর পাবেন? হ্যাঁ, সেটা সবার ভয় দেখে, আমার ওটা থেকে আমার মা ফোন করে, এই নাম্বারে ফোনটা কোনোদিন আসবে না, ক্যাচআপ হয়, ভয় তো লাগে, কিন্তু মানুষের তো জীবন এটাই, আসা যাওয়া, এটা তো থাকবেই, কিন্তু আমি এই রিগ্রেটটা কোনোদিন ফিল করতে চাই না যে মা বাবা চলে গেল, আমার বাবা নেই বললেন, ওই একটা সাদা বসন্ত পরে হাওয়া করে কাদা কাটা করে কোনো লাভ নেই, মাথা টাথা নেড়া ফেরা হয়ে, ওগুলোতে আমার আমি করে বিশ্বাসী না। মা বাবা যতদিন বেঁচে আছে, মা বাবার জন্য লাগাতার করে যাও, নিজের বেস্ট তার থেকেও বেশি কিছু দাও, 200%, 1,000%, 2,000%, তোমার কাছে তোমার যেটা বেস্টের থেকেও বেশি, আরো কিছু বেস্টের থেকেও বেস্ট, সেটা করো, তাহলে রিগ্রেট মনে হয় না থাকে বলে। আর ভয় তো লাগেই, ভয় লাগে, এই একটা কিন্তু এই ভয়টা কিন্তু চলতে হবে। সত্যি এখন যখন দেখছি মানে 30-40 বছর থেকে যখন ছুটে না মানুষ, তখন না মানে নিজের চেনা জানা মানুষজনকে এক করে চলে যেতে দেখ, তখন মনে হয় জিনিসটা আমার বাড়িতে একদিন আসবে। আমি এর আমার বাড়িতে তো অলরেডি এসে গেছে, 19 বছর বয়সে আমি বাবাকে হারাই, আমার যখন বয়স 19, তখন আমি বাবাকে হারাই, 19, 18 এরকম। আমার কত লোক চিনতে পেরেছি, কত বন্ধু যারা বন্ধু নয়, এখন এগুলো দরকার আছে, তৈরি হতে দরকার। অর্থ একটা খুব মানে যারা বলে মানি ইজ নট ইম্পর্টেন্ট, মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই মানি না থাকলে মানুষ চেনা যায়। আমি রিসেন্ট সিনেমা দেখছি না, আমি নামটা মনে করতে, নেটফ্লিক্সে বলছে যে পয়সা দিয়ে, এরকম ডায়লগ ছিল যে পয়সা কামানো প্রয়োজন, এই জন্য পয়সা দিয়ে ইজ্জত কেনা যায়। হ্যাঁ, তোমাকে তো রেসপেক্ট করবে পয়সা, তোমার জন্য তোমার যদি টাকা থাকে,
আদারওয়াইজ কেউ রেসপেক্ট করে না, ভালোবাসা নেই, কেউ তোমায় রেসপেক্ট করবে না, কেউ তোমার কথা দাম দেবে। আগে উঠে বসে আছো তুমি সবচেয়ে কম চাঁদাটা দিয়েছো, তোমাকে বললে ভাই আমি ওই 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 মানে ওই খাবারটা খাবো, ওই কিছু পাই, তুই ক টাকা দিয়েছিস রে? তুই খেতে এসেছিস এখানে, আমরা যেটা খাবো সেটা তুই খাবি, সেটা 200 টাকা করে চাইছো, তুই 30 টাকা দিই, চুপ করে দেখ, যেটা খাওয়াবো সেটাই খাবি। হয়তো লাস্টে কেউ খেতে পারো না, তোমাকে একটা মাংস টুকরো দিয়ে বলে একটু খেয়ে নে, আমার খেতে পারছি না। এটাই হচ্ছে ব্যাপার। টাকাটা প্রয়োজন ছিল। টাকাটা আমার সবই যে মানে টাকা দিয়ে আমাদের সব কেনা যায় সেটাও না। তো টাকাটা একটা বেসে রাখা উচিত, দরকার। ভালোবাসা দিয়ে জীবন চলে না। ইস! টাকা লাগে। এই ৩ বছর আগে আমার ২২, ২৩ অব্দি আমার মনে হতো যে ভালোবাসা দিয়ে বোধহয় সবকিছু জয়-টয় করা যায়। টাকা দিয়ে সব জয় পাওয়া যায়। এখন হয়ে গেছে। কিন্তু স্পেশাল ঘটনা ঘটেছিল দেখি। হ্যাঁ, আমার আগে রিলেশনশিপ ছিল, সেটা কেটে গেছে। মানে ব্রেকআপ হয়ে গেছে। এই এত ভ্যালিডিটির পর কি ফোন এসেছিল একটা? টেক্সট এসেছিল কয়েকদিন আগে, কিন্তু সেটা খুব অদ্ভুত ওয়েতে। তার বিয়ে রিসেন্ট ফেব্রুয়ারি মাসেই নাম নিচ্ছি না। তো তার বিয়ে, সে ওর সঙ্গীত শিল্পী আরকি, সে গান গায়। তো তার একটা টেক্সট এসেছিল। সেটা ইন্টেনশনালি আমার সাথে কনট্যাক্ট করা, নাকি সত্যি আমাকে ওই জিনিসটার জন্য দরকার ছিল সেটা আমি আগে জানি না। জানতেও চাই না। আমি লিস্ট বদার্ড ওকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে, ও আমার টেক্সট করেছিল, বলেছিল যে ওর iPhone-এর একটা আমি কিছু iCloud কিছু একটা ঠিক করে দিয়েছিলাম। সেটার পাসওয়ার্ডটাও দরকার ছিল। আমার কাছে এখনো খুব অনেকবার কিছু মানে এক্সপ্লেনেশন নেই যে কেন আমি পাসওয়ার্ড মনে রাখবো, এটা ও এক্সপেক্ট করছেই বা কি করে। আমি বলেছিলাম না, আমাদের ওখানে মল থেকেও কিনেছিল ফোনটা আমার সাথে। তো আমি বললাম, "আমি দরকার হলে আমি ওখানে নিয়ে তুই একদিন এসে দেখা করে যা, আমি নাম্বার দিয়ে দেবো, ফোন করে দিয়ে দেবো।" ওইটা নিয়ে টেক্সট করেছিল বোধহয় একবার। আরেকবার আমার টেক্সট করেছিল হচ্ছে ফোনটা সেল করবে, সেটা রিসেন্ট সেল করবে, সেইজন্য আ ওর ইএমআই প্রসেস কি চলছে সেটার একটা লিস্ট আমার থেকে চেয়েছিল, বা কোথায় কত টাকা বাকি আছে এই নিয়ে। আমি ওকে বললাম যে এইচডিএফসি লোন অ্যাসিস্ট একটা অ্যাপ আছে, ওটা দিয়ে তুই বুঝে নে তোরটা, ব্যাস ওইটুকুই। মা ওকে খুব ভালোবাসতো। আসে এখনো রাদার। মেটে খেতে ভালোবাসছে মুরগির। তো মাও খেতে ভালোবাসে মুরগির মেটে। এটা কি মেটে আসা বন্ধ হয়ে গেছে? না, মা খায়, মা খেতে বলে আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে। মা ওকে মেয়ে বলতো আরকি। বলে এখন। তো যে তোমাদের বিয়ে হয়ে একটু কেন বেশি ভালো লাগে? তোমাদের বিয়ে হয়ে গেলে কেন বেশি ভালো লাগে? শিল্পের জন্ম নেয়। তোমার দুঃখ না পেলে শিল্প জন্ম নেয় না। হ্যাঁ, দুঃখ কষ্ট খুব ইম্পর্টেন্ট। তবেই তো লেখাটা বেরোবে। তবেই তো তুমি একটা শর্ট দেবে। তবেই তো কাঁদবে। কষ্ট না পেলে কাজ ছিল না। দেখা দেখতাম সমস্যা নেই। তো ছেলের সাথে খুব ভালো সম্পর্ক, সবকিছু শেয়ার করে? হ্যাঁ, ইমোশনাল সবকিছু শেয়ার করে? একটা প্রশ্ন করলে জবাব দিতে পারবে? ফার্স্ট লাভ কে? ছেলের জীবনে? সবার তো লাভ আমার মনে নেই, অনেক লাভ ছিল। অনেকগুলো। একটা কথায় না, ফার্স্ট লাভ যেটা ছিল সেটা আমি তো তার কথা বললাম। আচ্ছা, ঠিক। মানে সেই ওয়েতে আরকি। পরিণত জীবনের ভালোবাসা, সেটা তো নাম। লাস্ট এবং লাস্ট সেটা ছিল, যেটা কেটে গেল। আচ্ছা। তার আগে অনেক ছিল লিস্টে, নাম লম্বা ইনিংসের কি ঘোড়া? লম্বা ইনিংসের তা না, শর্ট T20 আচ্ছা। এই প্লেয়ার। ঠিক আছে, T20 এত কাজ। T10 এরকম কিছু আছে যেটা তুমি তোমার ছেলেকে বলতে চাও আরেকবার, মানে যেটা কোনদিনও বলোনি? এরকম কিছু আছে? বা আমাকে ভালোবাসি। ভালোবাসে না? ভালোবাসি সেটা বলতে চাই। এখন আমি বলি, আমার মনে আই লাভ ইউ বলেও না। না, বলে না। আসলে যারা ভালোবাসে তাকে মানুষ না ভালোবাসে, বলো তো তুমি? আমার সাথে তোমার মায়ের এমনি সম্পর্ক। আমার ঝগড়াঝাটি চলতে থাকে। বলে যে না, আমার মায়ের সাথে ঝগড়াঝাটি করে কিছু তা হয় না। আমার দাদার সাথে আমার মায়ের ঝগড়া হয়েছে। আমার মায়ের সাথে কিন্তু দাদার সাথে মায়ের ঝগড়ার কারণ আছে। ও তবলা শিখতো। ৯ বছর বাদিয়েছে। অশোক মুখার্জি আমাদের ওখানে আছে। সে অশোক মুখার্জি উনি অনেক বিদেশ যান। কলকাতাতে অনেক প্রোগ্রাম করেন। তার কাছে ও ৯ বছর তবলা শিখেছে। কিন্তু ওকে তবলাটা ছাড়িয়ে দিয়েছিলাম মানে কি, সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল। সেই জন্য ছেড়ে দিতে হয়। ওই কারণ আমি মাস্টারমশাই মুখে যখন শুনলাম যে ৪০ বছর বয়স না হলে ও কোথাও জায়গা পাবে না। সেই জন্য আমি ওকে বললাম, তুই এক কাজ কর, তুই চাকরি একটা কর, যেমন বাজাচ্ছিস বাজা। ও প্রচন্ড রাগ করলো। রাগ করে বলল, দূরে করে পা দিয়ে যাওয়া যায় না। ধরে চাকরি করতে আরম্ভ করলো, তবলাটা সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। এটাও একটা ঠিক কথা। সেই জন্য ওর সঙ্গে আমার সঙ্গে মাঝে ঝামেলা হয়। ও বলে, ধরুন বাবা, এই রোজ চাকরিতে যা, ওইখানে তবলাটা যদি আমি বাজাতাম তাহলে আমি দিয়ে ইচ্ছে মতন করতে পারতাম।
আমার মাথার উপর তো কেউ রেস্ট থাকতো না, হ্যাঁ। সেইটা আরো বলছে। সবাই কি আর বলবো বলো? এটা হতে চায় নাইস শিল্পীরা শিল্প সত্তা নিয়ে জন্মানোটা একটা পাপ, জানো তো? তোমার ভেতর থেকে তুমি যখন সেটা মানে তোমার মাথায় চলছে শিল্প, তুমি করছো অন্য কাজ, তুমি যখন শিল্পটাকে ছেড়ে দিয়ে ওই কাজটা করতে যাবে না, তোমার মনে হয় খুব অন্যায় করছি নিজের সাথে। তাই শিল্পী সত্তা নিয়ে আমি লাকি, আমি বলবো। চাকরি করেই বাড়ি আছে, চাকরি করি বাড়ি আছে, ভাব খুব ভালো ছিল, খুব ভালো বেড়াতো, কিন্তু কিছু করার ছিল না। মানে ও ক্লাসিক্যাল তবলা প্লেয়ার আর কি, ক্লাসিক্যাল তবলা প্লেয়ার। কমার্শিয়াল কোনোদিনই কিছু আমি ওকে বললাম যে তুই বানাচ্ছিস না, পুরোপুরি ছাড়িস না, কিছু একটা কাজ করবো কর। চাচ্ছিরা কারণ 40 বছর বয়সটা আমরা দাঁড়াতে পারবে না আমার সঙ্গে নিচ্ছে জয়দাস কি আপনাকে ছাড়া থাকতে পারবে, সার্ভাইভ করতে পারবে? না, পারবে না, কিচ্ছু কাজ করতে পারবে না। তুই স্নান করে আসে বাথরুমে সব জামা কাপড় চলে দিয়ে পালিয়ে যায়। ভিডিওটা সত্যি? হ্যাঁ, ভিজে গামছা বিছানায় করে আছে, দাদা কোনোদিন তুলছে, কোনোদিন আমি। দাদা অফিস থেকে এসে ওর জামা কাপড় তুলছে, সমস্ত জামা কাপড় দাদা কাছে, নিজে কিচ্ছু করে না। ভাতের থালা খেয়ে দেয় পালিয়ে যাচ্ছে, তুলছে না। অন্তত এই ছোটগুলোকে একটুখানি সরিয়ে দে, কিচ্ছু না। তুমি কোনো কাজেই ওকে পাবে না, ওকে কাজ করতে বললে ভীষণ রাগ করে, বলে আমি আমার কাজ করছি, সেই কাজটাও আমার করতে দেবে না, তোমার কাজই আমার করতে হবে। আরে আমার সারাদিন এডিট থাকে, স্ক্রিপ্ট লেখার থাকে, অনেক কিছু করার থাকে। হ্যাঁ, ঘরোয়া গ্রুপ কোথায় রয়েছে? কেউ জানলে কমেন্টে লেখ। সব আছে কাকি মা, যেটা তোমার পছন্দ না, যেটা একটা প্রশ্ন করা, আমার মায়ের প্রশ্ন করা, সব কি রকম প্রশ্ন করে, কন্টিনিউয়াস প্রশ্ন করে যাবে, কোনো টপিক লাগে না মায়ের প্রশ্ন করতে। মা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। সেটা ওই রকম, তোমার এই পডকাস্ট আসার আগে এরা ঠিক বুঝি গোষ্ঠী আমার কাছে নেই, তার মা জিজ্ঞেস করছে সেটা কাকে, কি করে, কত বয়স, কি খাওয়াবে গেলে, কি ব্যাপার, কি কি কথা বলো, ওর বাড়িতে কে কে আছে, ওর পোষ্য আছে, ওর বেড়াল আছে, ওর কুকুর আছে, ঠিক আছে, ওর কোন সালে জন্ম, আমার থেকে আমাদের ঠিকানা পেলো কোথায়, অনেক অনেক অনেক। আমি আমার ভেতরে আসবে না তো প্রশ্ন, এরকম গাইড দিয়ে এলো, আমি দেখছি যে আপনার থেকে আমাকে পুরো স্ক্যাম করলো, স্ক্যাম মায়ের 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 প্রশ্ন করার স্বভাবটা যাবার মহার বাড়িতে আমাকেও সহ্য করতে হয়। মানে আমি যখন যাচ্ছি, কোথাও যাচ্ছি, কোন গ্রুপের সাথে যাচ্ছিস, কখন আসবি, তাদের ফোন নাম্বার দেবে, হ্যাঁ, আমি আর ভাই সম্মান জানে না, এক্সেল শিট করে আধার কার্ড নম্বর এসব, হ্যাঁ জানেন নম্বর, লোকেশন, অ্যাড্রেস, কিরকম একটা অদ্ভুত লাগে, ভয়েস রেখেছি, সেটাও তাদের কাছে মানে মানিকে তারা ভাবে কি করে রে বাবা, গ্রুপের সাথে যাচ্ছি, এবার সেই গ্রুপের ছেলেটা আমাকে চিনলো তো সেদিনকে, হুট করে সন্ধ্যেবেলা 7টার সময়, এই সুদীপ কোথায়, সুদীপ এখন আসেনি কেন, কোথায় আছে, সে ভাবছে আমি ফোন করে যাচ্ছে, আন্দোলন বাইক চালিয়ে যাচ্ছে, বাইক চালানোর সময় ফোন আসাটাও তো একটা খুব প্রবলেম, দুর্ঘটনা ঘটে যেতে পারে, হ্যাঁ। কারণ কি আমার অনেক সময় দেখতে হাইওয়ে থাকলে অনেক সময় তোমার মাইন্ড ডাইভার্ট হচ্ছে, ওখানে আমার ম্যাপ সেট থাকে, ম্যাপ সেট থাকলে কি হয়, আমার ফোন আসছে, ম্যাপটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, এবার আমি দেখি ডান দিক লেখা বাঁ দিক নেবো, ওইটুকু মিনিমাইজের মতো আমি নিতে হবে, সময় বেঁচে নিতে পারবো না, তখন পিছন দিন একটা লাখটা মারবে হাইওয়ে, সেই একটা প্রবলেম। কিন্তু আমি ফ্লাইট মোড অন করে দিই মাঝে মাঝে, দুটো কিছু করার থাকে না, ফ্লাইট মোড না অন করে মুশকিল। আর মায়ের আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে মায়ের প্রশ্ন করা একটা বললাম, আর হচ্ছে ঘুমোতে ঘুমোতে টিভি দেখা, তো সম্পর্কে আমার আছে, ওটা আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম, মালদা দেখেছি, বন্ধ করলি কারণে ওই সেকেন্ডটা, ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডটা ভিডিওতে আছে আমার আর কি, আর যে কি করে গেছে, আমি ঘুমিয়ে চোখ বুঝে বুঝে সিনেমা দেখছি, আচ্ছা দেখ না, আমার বাড়িতে আছে, বাড়িতে মাকে বলছে তুমি সিনেমা দেখতে চাও, নেটফ্লিক্সে আমি অন করে দেখিয়ে দিচ্ছি, না না সোফাতে বসে না, আমাকে মোবাইলে করে দেয়, ওখানে শুয়ে শুয়ে আমার মার একটা অবসেশন আছে যে যদি আমি ফোন দেখছি, ফোন দেখে তো ফিরে নেই, আসলে আমাকে দেখবে আমি কোথাও, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখেছি না, তারপর ফোনটা বোকা খাবে, ঠান্ডা মেলে দেখি আমাকে দেখি, আবার এরকম ভাব প্রাণ দিয়ে টাকা দিকে, মানে 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 তুমি আর ক্যামেরা, হ্যাঁ এরকম কিছু পাই আর টুক থেকে হাত মনে যাবে। এবার মাকে জিজ্ঞেস করবেন আমার কি সব মায়ের খারাপ লাগে, জিজ্ঞেস করুন আমার প্যান্ট জামা সব না খুলে আমাকে জিজ্ঞেস করে দিই, নম্বর করে দেবে আমাকে, কি সব খারাপ লাগে ছেলে সব। ও ও বাবা, আমার পায়ে আর্থারাইটিস হয়েছে, পায়ে প্রচন্ড যন্ত্রণা, রান্না করে দাঁড়িয়ে তো রান্না করা, এসে এসে ওকে আমি বলি ওরে আমার পাটা একটু টিপে দিবি, দূর বাবা এখন আমার কাজ আছে, বলে আচ্ছা ঠিক আছে একটুখানি টিপে দেই, ঠিক করে রয়েছে, কি রে না দেখছি আমার কাজ করছে,
কোথায় আমার একদম শুনে না। তোমার ছেলে চোখে না আসলে তো খারাপ কাজও কিছু করি না আমি। না এমনি খারাপ কিছু না, সে গেল জামা কাপড় হয়তো দাদা সকালবেলা সমস্ত খেতে পেছে নিয়ে গেছে, বাড়িতে বললো ছাদে মেলতে 3 তলায় যেতে হবে, আমি আগে যেতাম বাড়িতে আগে, বললাম মনে মেলে না, এই তো যাচ্ছি এই তো যাচ্ছি, 1টার সময় নিয়ে নেবে তখন আর শুকোবে নিবে। আমার ট্রিপ প্ল্যানে ঠিক করি হ্যাঁ তুই টানে কিছু চলে আসে, আমি করেছিলাম তো ভিডিও। বুঝেই বললাম আর রিয়েল বেস্ট কন্টেস্ট। দাদা করে ওগুলো সত্য কথা নয়, আমি ওটা প্লাস্টিক গুলো প্লাস্টিক জমানো মায়ের প্লাস্টিক হবে সরকারি এদের বাড়িতেও চলে। সো আজকে এই ফার্স্ট পডকাস্ট এপিসোডটা কেমন লাগলো জানাও কমেন্ট সেকশনে, আর প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো এই বেঙ্গলি চ্যাটার বক্স চ্যানেলটাকে। প্লিজ নতুন করে আবার শুরু করছি একটা অন্য চ্যানেল পডকাস্ট, এখানে সমস্ত ইনফ্লুয়েন্সারদের ভাইরাল হবে। সো আরো কয়েকজনে আসার জন্য সাবস্ক্রাইব করে থাকো, একটা ওয়েট করে থাকো। টিল দেন গুড বাই। ওকে সাবস্ক্রাইব করো হ্যাঁ প্লিজ। আমি ইউটিউব খুলে আমাকেও পড়, কিন্তু এখন খুলছি না।